ওরা বলছে যে আপনি নাকি শুটিং টাইমে তাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং তাদের কোনো খোঁজই নেন না যে তারা বাড়ি পৌঁছাইলো কি না। হ্যাঁ, আমি কাজ করি আমাদের সংস্কৃতিটা যাতে অপসংস্কৃতিতে না যায়। এত টাকা কামাইছে, আমার মনে হয় না পাবনা জেলার কোন মিডিয়ায় কাম না করলে ওদের কোনো সমস্যা নেই। তাদেরকে আপনার চ্যানেলে যেহেতু কাজ করবে না, আপনি কারো চ্যানেলে কাজ করতে দেবে না, এটা আপনার মাস্টার প্ল্যান। আচ্ছা, যাই হোক, জোর করে করায়, অশ্লীল টাইপের কোনো কিছু করাতে চায় না। আমার যারা শিল্পীদের আমরা প্রচন্ড ভালোবাসছি ভাই, বিশ্বাস করেন। ওরা যদি আমাদের দুটো ভালোবাসতো না, কয়া লাগে না, মনে হয় যে বাড়ির রেস্টুরেন্ট দিতাম আমরা। শিল্পী যে কয়টাকে আমি আনতাম, কাউকে মেয়ের মতো ভালোবাসতাম, কেউ এসে মামা বলতো, ভাগ্নি বলতাম, ছেলে ঘরে ছেলের মতো দেখতাম, তাতে আমার খুব মনের ভেতর আনন্দ উৎসব ভালোই লাগতো। বাদকদের বয়কট করার মূল কারণ কি? আসলে আমরা একটাই উদ্দেশ্য একটাই, আমরা কিন্তু তাদেরকে বয়কটও করতে যাই নাই, তাদেরকে বাদও দিতে যাই নাই। আমরা কিন্তু তাদের প্রত্যেক জনের মোবাইলে এই স্ট্যাম্পের পিকটা পাঠিয়ে তাদেরকে আমন্ত্রণ করছি যে তোমরা তোমাদের সিদ্ধান্ত জানাও, তোমাদের কোনো কথা থাকলে আমাদের জানাও। সবার সাথে রিয়ার দণ্ড, পরের দিন আসার সাথে দণ্ড, মানে এই দণ্ডটা ওদের মধ্যে লাগিয়ে থাকে, কন্টিনিউ আছেই, মানে এরা ওদের একটা পেশা হয়ে গেছে। তারা বলতেছে যে পার্সোনালি তাকে অ্যাটাক করা হচ্ছে। পার্সোনালি অ্যাটাক যদি করা হয়ে থাকে সেটা আমাকে করা হচ্ছে। তোমরা খারাপ ঘরের না, আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া করি তোমরা আরো ভালো ঘরের হও। আমরা কি, আমাদের দেখে কি খারাপ মনে হয়? আমরা কি খারাপ ঘরের সন্তান? একদিন করেই ধরেন, যদি একদিন করেও যদি এক একটা মালিক আমরা শিডিউল করি, তাহলে ওরা শিডিউল পাচ্ছে কিন্তু 25 দিন। ইউটিউবে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করা যাবে, এই আশায় আমি মনে হয় ফুরইছি, কিন্তু এখনো পর্যন্ত আশা পূরণ হয় নাই। আশা পূরণ তো কামাই হয়নি ভাই। টাকা ঠিকই ফয়দা লুটলে চলে যায় 2500 3000, কিন্তু কেউ কি কবের পারবি যে 2000 ভিউ এনে 10টা ইনকাম করে এটা খাবার পারবি না। সবার সঙ্গে কিন্তু রিয়ার ঝামেলা ছিল, সবার রিয়া কিন্তু এক স্টেজে কেউ কিন্তু কখনো কাজ করতো না। এটাও আমি কিন্তু, ওদের ক্ষতি কিন্তু ওরা নিজেরাই করতেছে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে। একটা টাইমে আমি ঢাকায় গিয়ে রিক্সাও চালাইছি, তার প্রমাণ আমার হাতে আপনারা দেখতে পারবেন, এখনো সেই দাগ আছে। আপনাদেরও হয়তো দোষ আছে, আমারও দোষ আছে, আমার হয়তো 100% আছে, আপনার হয়তো 10% আছে, আপনিও দোষী। 10% হলে আপনিও দোষী, আমি 100% নিয়ে দোষী। তো আমি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি, শিল্পী প্লাস দর্শক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের মিডিয়াতে একটা অলরেডি গোলযোগ সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে চ্যানেল মালিক এবং শিল্পীদের মধ্যে। আমরা কিছু চ্যানেল মালিক এখানে দেখতে পাচ্ছি, আমরা তাদের সাথে কথা বলবো এবং পরিচয় জানবো, তারপরে আসলে বিস্তারিত ঘটনা আপনাদের মাঝে তুলে ধরবো। এই ঘটনার মূলে কি এবং কেন এই ঘটনাগুলো ঘটছে, আমরা প্রথম থেকে যাব, আমাদের বাম পাশ থেকে। ভাই আসসালামু আলাইকুম, আপনার নামটা বলে এবং পরিচয় দিবেন, চ্যানেলের নাম বলবেন। আচ্ছা, আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম, আমার চ্যানেলের নাম হচ্ছে ভারপ্রাপ্ত নবাব ইউটিউব চ্যানেল। আচ্ছা, আজকে আমরা যে বিষয় নিয়ে আপনাদের কাছে এসেছি, আপনারা তো অবশ্যই অবগত আছেন। জি, এই যে শিল্পী এবং আপনাদের মালিক কমিটি, মালিকরা, হ্যাঁ, এদের মধ্যে যে একটা মতবিরোধ চলছে, সেই বিষয়ে আপনি কিছু বলুন। আসলে বলতে গেলে অনেক কথা বলতে হয়। এই যে শিল্পী বা আমাদের মিডিয়ার যে মালিক, যে মতবিরোধ চলতেছে, হ্যাঁ, আমরা এটা মনে করি না যে চলতেছে, কিন্তু কিছু কিছু শিল্পীরা এটা ভাবে নিচ্ছে চলতেছে। আসলে আপনি যদি জানেন যে আমরা যে একটা সমিতি গঠন করেছি, এই সমিতিতে কিছু নিয়ম নীতি ওখানে লেখা আছে। আসলে আমাদের মিডিয়ার পক্ষে হোক আর শিল্পীদের বিপক্ষে হোক বা শিল্পীর পক্ষে আমাদের বিপক্ষে, যেটাই বলেন, সর্বশেষে আমরা শিল্পী বা ইউটিউবের যারা আছি এদের ভালোর জন্যই কিন্তু আমাদের নীতিমালা করা। ইতিপূর্বে আপনারা জানেন যে পাবনাতে আমাদের এই মিডিয়া মালিকের কোনো মানে নিয়ম শৃঙ্খলা ছিল না। তো আমরা চাচ্ছিলাম কি যে এগুলো আমরা সবাই মিলে বসে যাতে আমাদের একটু ভালো হয় বা শিল্পীদেরও ভালো হয়। যেমন ধরেন যে বলতে পারেন যে অমুক শিল্পী অমুক হাতে কাজ করে না, এটা কিন্তু আমাদের মেন ফ্যাক্ট। আমরা যখন একটা কাজ করতে যাই তখন দেখবেন যে আমাদের একটা প্ল্যান থাকে যে হয়তো বা এই শিল্পী বা এই শিল্পী দিয়ে কাজ করালে হয়তো আমার ভিডিওটা ভালো হবে, দর্শক ভালো খাবে বা আমাদের কাজটা সাকসেস হবে। যখন আমি বলতে যাই যে দেখো তোমার শিডিউল আছে, তুমি কাজ করো, তখন বলে কি যে না, আমরা অমুকের সাথে কাজ করি না। তো ভাই আমার মনে হয় কি যে আসলেও আমরা তো এক একজনের সন্তান, আমার বাবা একজন, এনার বাবা আর একজন, তার সাথে আমার ভালো রিলেশন আছে, কিন্তু জমি নিয়ে কিন্তু বাধা নাই, দেখবেন। তাহলে আমি এটা মনে করি যে শিল্পীদের সাথে শিল্পীর বাধা কেন বাধা? তারা তো জমি দখল করে নাই বা টাকাও মারি খায় নাই, কি খাইছে কি? তাহলে কেন বাধা থাকবে? আর সেই ক্ষেত্রে কিন্তু আমরা চ্যানেল মালিক সবাই বসে
একটা আলোচনা করে ওদেরকে নিয়ে যাতে কাজ করা যায়, সেই জন্য কিন্তু আমরা সমিতিরা একটা সিস্টেম করেছি। জি ধন্যবাদ। সংক্ষিপ্ত সবার থেকে আমরা শুনবো, যেহেতু অনেক আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দাদু ভাই। জি আপনার পরিচয় এবং আপনার চ্যানেলের নামটা বলে। আমার নাম মোহাম্মদ সেলিম ফকির, আমার চ্যানেল ভিডিও 1.2 সেলিম এন্টারটেইনমেন্ট। জি ধন্যবাদ। আপনার ভিডিও অনেক দেখেছি আমরা, এবং আপনার চ্যানেলে অনেক শিল্পী, সব শিল্পীরাই কাজ করে এবং করতো। বর্তমানে যে জি বলেন। কাজ করি ভাই, মনে করেন দান বেশি পেজ বেশি এইগুলো নিয়ে আসি ভাই, কাজ করা লাগে ভাই। মনে করেন যে ইউটিউব টাকা দিয়ে আর চলতেছে না ভাই। আচ্ছা, এই যে আপনারা এই কমিটিটা গঠন করেছেন, আপনি তো অবশ্যই অবগত আছেন যে কমিটিটা গঠন করার পরে যে একটা মতবিরোধ তৈরি হয়েছে, আর এই মতবিরোধ তৈরি হওয়ার কারণে কি? আসলে ভাই যেহেতু কারণ ভাই একটা কথা বলি গেছে যে আসলে শিল্পীদের মধ্যে কিন্তু মিল নাই, একজনের সাথে একজন কাজ করে না এটা, কিন্তু তারপরেও দেখা যায় কি যে শিল্পীরা আসলেও কারণ কাউকে দোষ দিচ্ছে না, খালি শুধু আবার মিলন ভাইকে দোষারোপ করতেছে। এইটার মানেটা কি? কারণ আসলেও যে চ্যানেল কিন্তু আসলেও দেখা যায় যে পাবনা, ভাঙুরা, চাটমোহর মিলে তাও 20-25টা চ্যানেল আছে, কিন্তু তার মধ্যে দেখা যায় কি যে কাউকে কোনো দোষারোপ করতেছে না, খালি শুধু মিলন ভাই দোষারোপ করতেছে। মিলন ভাইয়ের সাথে তাদের কি সমস্যা ভাই? আমি এই কথাটাই আমি জানতে চাচ্ছি। আচ্ছা, এটা আমাদেরও প্রশ্ন আছে। আমাদের পাশে আরেকজন আছে ভাই। ভাই আপনার পরিচয়টা বলবেন। আমি মোহাম্মদ মহিদুল ইসলাম, SM প্রতিভার আমি বেতনভুক্ত বাদক। আমি কোনো চ্যানেল মালিক না, তবে এই বিষয়াদি মানে যে সমস্যা, এই বিষয়টা শরীফুল ভাই যেভাবে মানে ব্যর্থ করলেন, এই সমস্যাটার আমরা সমাধান চাচ্ছি, আর সমাধানের জন্যই আমরা এগুলি একত্রিত হওয়া। তো এই বিষয় নিয়ে যেহেতু সমস্যাটা মিলন ভাইয়ের সঙ্গে, তাহলে এই বিষয়টা আমরা মিলন ভাইয়ের কাছ থেকেই সবকিছু শুনবো। আমরা মিলন ভাইয়ের কাছে যাব, অবশ্যই শুনবো। তার আগে আমাদের পাশে আরেকজনকে দেখতে পাচ্ছি, আমাদের জাহাঙ্গীর ভাই। আচ্ছা জাহাঙ্গীর ভাই, আপনাদের যে এই কমিটিটা কি আপনারা কিছু কিছু শিল্পীদের বাদ দেওয়ার জন্য করেছেন, নাকি সবাইকে নিয়ে কাজ করার জন্য মূলত করেছেন? কিছু কিছু শিল্পী কিন্তু মনে করছে যে তাদেরকে বাদ দেওয়ার জন্য মূলত এই সংগঠনটা করেছেন। আমি তো আপনার থেকে বিস্তারিত জানতে চাই। আসলে আপনার পরিচয়টা একটু বলবেন, যদিও আপনাকে অনেকে চেনে। আমি SM প্রতিভা, আরো বেশ কয়েকটা আছে। SM প্রতিভার আমি মালিক, আমার নাম SM জাহাঙ্গীর। আর আজকে আপনি যে কথাটা বললেন যে মানে কি জন্য আমরা করছি, আসলে আমাদের যে সমিতিটা আসলে কোনো শিল্পীকে নিয়ে না, আমাদের যে একটা প্যানেল, আমরা এতগুলো চ্যানেল মালিক, আমাদের কিছু সুবিধা অসুবিধা এইগুলো নিয়েই আসলে একটা নীতিমালা তৈরি করার জন্য কিন্তু আমাদের একটা সমিতি করা। এই বিষয়টা আসলে কোনো শিল্পী কাজ করবে কি করবে না এই বিষয়ের জন্য না, শিল্পীর জন্য কিছু নীতিমেলা আছে, আমাদের চ্যানেল মালিকদের জন্য কিছু নীতিমেলা আছে, এই বিষয়টাই নিয়ে কিন্তু আমাদের কাজ করা। ধন্যবাদ। আর কিছু বলার আছে আপনার? আর কিছু বিষয়, আর আজকে মূল যেটা বসা আমাদের, যে বসাটার কারণ হচ্ছে আমাদের কিছু শিল্পী ব্যক্তিগতভাবে ওনারা যার শুধু মিলন ভাইকে দোষারোপ করতেছে। আমাদের প্রত্যেকটা চ্যানেলে ওনারা কাজ করবে, কিন্তু মিলন ভাইয়ের সঙ্গে কাজ করবে না। এই বিষয়টা কি জন্য, আসলে মিলন ভাইয়ের অপরাধটা কি? হ্যাঁ, এই বিষয়টা আর ওনারাও মিলন ভাইয়ের অনেক রকমের কথা ওনারা প্রকাশ করেছে ভিডিওতে, আমরা সেই বিষয়টা অনেকটাই ওনার কাছে জানবো। যেহেতু আমাদের মিডিয়ার যারা শিল্পী ছিল তারা বিশেষ করে আমাদের মিলন ভাইকে উদ্দেশ্য করে একটা ভিডিও বানিয়েছে, আমরা মিলন ভাইয়ের থেকে শুনবো। এই ভিডিওটা নিয়ে জন্য আর কি আমাদের আজকে এইখানে বসা। আচ্ছা দর্শক বন্ধুরা, আমরা এখন যাব মিলন ভাইয়ের কাছে। MK ভিলেজের পরিচালক, উপস্থাপক, শিল্পী যাই বলেন, তিনি কিন্তু সবই। যাই হোক, আপনারা সবাই চেনেন, ওনার থেকে আর পরিচয় নেওয়ার দরকার নাই। তো মিলন ভাই, এই যে শিল্পীরা আপনাদের বিরুদ্ধে, এই সংগঠনের বিরুদ্ধে কিছু কিছু ভিডিও বানাচ্ছে, এই বিষয়ে আপনার থেকে আমরা জানতে চাই, কেন বানাচ্ছে? বিশেষ করে আপনাকে অনেকভাবে ওরা আপনাকে নিয়ে কমপ্লেন করছে, এই কমপ্লেনটা কেন করছে এবং কি উদ্দেশ্য তাদের, এবং আপনাদের এই সংগঠনের উদ্দেশ্যটা আমাদেরকে একটু জানাবেন। তো সবাইকে আমি প্রথমে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমার কথার শুরুতে আমি আরেকটু কথা বলে নেব, যেহেতু এই পাশ থেকে আপনারা আসছেন, এই পাশ থেকে এসে আমার কাছে ঠেকে গেছেন, তো সবাই সবার মতো বলে গেল। আমার এই পাশে আরো 2-3 ভাই আছে, ওনাদের কাছ থেকে কি নিবেন নাকি সরাসরি আমার কাছ থেকে নিবেন? আচ্ছা, যেহেতু আজকে আপনি অপরাধী, আজকে আপনি অপরাধী, আমরা অপরাধীর বিচারটা পরে করি। ঠিক আছে, আমাদের পাশে আরেক ভাই আছে। আমরা মিলন ভাইকে বিশেষ আকর্ষণে রেখে দিলাম, আপনারা অবশ্যই লাইনে থাকবেন এবং মিলন ভাইয়ের থেকে শুনবেন আসল ঘটনাটা কি। আমাদের পাশে আরেক ভাই আছে, আমরা পরিচয় শুনবো এবং তার থেকে এই সংগঠনের বিষয়ে কিছু জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার পরিচয়টা বলে। আমার পরিচয়, আমি রিপন খান, আমার চ্যানেল হচ্ছে RM ড্রামা, RM মিডিয়া। মূলত প্রথমে শুরুতেই শরীফ ভাই যে কথা বলছে,
আমার হইলে সেলিম ভাই বলছে, জাহাঙ্গীর ভাই বলছে। আসলে কি শিল্পীরা আমি আমাদের মতো করে আমরা এমন করে রাখছি যে এত ভালোবাসা দিছি প্রথমের থেকেই, যে খুবই মানে ওদের কাছের মানুষ বানা ফেলাইছি একবার। কিন্তু লাস্টে এসে আমাদের সাথে কিছু খারাপ আচরণও করছে, তারপর আমরা কোনো কথা বলি নাই। তো তা দেখলাম যে আমরা একটা নীতিমালা করি, একটা চ্যানেল মালিক যেহেতু আমরা টুকিটুকিভাবে চ্যানেল চালাই সবাই, তা আমরা একটা সংগঠন করে একটা এই পাবনা মিডিয়া মালিক চ্যানেল এই একটা নাম দিয়ে মনে করেন আমরা সবাই মিলে একটা করেছি একসাথে, বুঝছেন? হ্যাঁ, শৃঙ্খলার মধ্যে থাকতে পারি, কিন্তু আসলে আমরা কাউকে উদ্দেশ্য করে বাদ দেবো, কারোর সাথে ঝগড়া করবো এরকম কোনো কিছু না। তাহলে শিল্পীরা কেন আপনাদেরকে মনে করছে আপনারা বিরোধী পক্ষ হয়ে গেছেন? এটা আসলে আমি কিছু কি মনে করবো কোন, আমাদের তো এরকম কিছু না যে আমরা ওদের বাইরে রাখছি। আচ্ছা, বিরোধী হওয়ার কারণ হচ্ছে আমরা আমাদের যে নীতিমালাগুলো, হ্যাঁ নীতিমালাগুলো কিছু নীতিমালা আছে, আমাদের যে নীতিমালা আমরা যাদেরকে নিয়ে কাজ করবো আমাদের প্রত্যেকটা চ্যানেল মালিকের সাথে কাজ করতে হবে, এটা হচ্ছে আমাদের নীতিমালা। হ্যাঁ, সে যে শিল্পী হোক, কিন্তু ওদের বিরুদ্ধে যাচ্ছে যে কি আমাদের প্রত্যেকটা মিডিয়ার সাথে ওরা কাজ করবে, কিন্তু মিলন ভাইয়ের সাথে কাজ করবে না। এটার কি কারণ, এটার জন্য আজকে আমাদের বসা, এই হলো বিষয়। এখন পাশে আরো আমাদের ভাই আছে, ওদের সাথে কথা বলেন। আচ্ছা, আমাদের পাশে আরেকজন ভাই আছে। ভাই আসসালামু আলাইকুম, আপনার পরিচয়টা দিয়ে একটু আপনার বক্তব্যটা। আমার নাম মোহাম্মদ সেলিম রেজা, আমার ইউটিউব চ্যানেল সেলিম রেজা মিডিয়া। তো আজকে আমরা এখানে অনেকে উপস্থিত হয়েছি, আমরা সবাই চ্যানেল মালিক। আমরা যে কথাগুলো বলার উদ্দেশ্যে এখানে আসা হয়েছে যে আমরা যে শিল্পীগুলো নিয়ে আমরা কাজ করি এদেরকে আমরা প্রচন্ড ভালোবাসি, কিন্তু ভালোবাসার ক্ষেত্রে সময় সময় তারা আমাদের বুকে ছুরি মারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো এটাই তারা আমাদের সাথে বিগত দিনগুলোতে করে যাচ্ছে। তা আমরা এদের থেকে সমাধান করে যেন সবাই মিলে আমরা একটা ছত্র ছায়ার ভিতরে থেকে আমরা যেন ভালোভাবে কাজগুলো করতে পারি, প্রত্যেকটা চ্যানেলে যেন আমরা কাজ করে একসাথে মিলেমিশে থাকতে পারি। জি ধন্যবাদ। আমরা ভিডিওটি সংক্ষিপ্ত করব, বিশেষ করে আজকের যেহেতু আমরা বলেছি অপরাধী মিলন ভাই, আমরা মিলন ভাইয়ের থেকে বিস্তারিত শুনবো। তার আগে আমাদের সাথে আরেক ভাই আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়টা দিয়ে। আমার নাম আব্দুল বারিক। জি। আমার চ্যানেলের নাম আর প্রতিভা। জি। আমি একটা সময় ধরেন চ্যানেলটা চালাইতাম, আর 10 জন 15 জন লোক লিও চালাইতাম, যাদের শিল্পী যে কয়টাকে আমি আনতাম, কাউকে মেয়ের মতো ভালোবাসতাম, কেউ এসে মামা বলতো, বাগ্নি বলতাম, ছেলে ঘরে ছেলের মতো দেখতাম, তাতে আমার খুব মনের ভেতরে আনন্দ উৎসব ভালোই লাগতো। আজ ইদানিং কিছুদিন 5-6 মাস কি 1 বছর হয়ে গেছে, যাদের কাজে নিয়ে আসি আমার থেকে তারাই বড় হয়ে যায়। আমি যা বলি তারা বলে যে না এরকম কাজ করবো না, এটা করবো না, ওটা করবো না। মানে আমি এই দুঃখে আমি আজ 6 মাস 1 বছর আমার চ্যানেলে মুখও দেখাই না, গানও ভালো হইলেই না। যে আইছিল মানে আনন্দ উৎসব করবে, আসলে দেখতেছি না আনন্দ কষ্টই বেশি। সেই দুঃখে আমি আর মানে এত শিল্পী গুছাই না, 2-1টা শিল্পী লিয়েলা কাজ টাজ করাই। এনারা যখন সবাই ডাকলো যে আমরা সবাই তাহলে মিল হই, সব শিল্পীকে একসাথে মিল করে আমরা বারিক ভাই আগের মতো কাজ করব, সেই এতে আমি মনে হয় এদের সাথে আসিয়া এইসব মিটিং এ বসে পড়ছি। আচ্ছা, যদি সবাই একসাথে আগের মতো আমার কাজ করতো তাহলে আমার মনের কাছে ভালো লাগতো। সেই সময় আবার আপনারা আমাকে দেখতে পারতেন যে আমি আবার কাজে অংশগ্রহণ ভালো হালে করছি। আর যদি না হয় তাহলে এরকম ইচ্ছা নাই আমি আর চ্যানেলে এরকম মানে আমি নিজে প্রেজেন্ট হবো। যদি চ্যানেল চলাই লোকজন দিয়ে লোকে কাজ করবে, আমি আর যাব না, মানে গেলে এদের কথা আমার ভালো লাগে না। অনেকে মনে করে যে আপনারা অনেক টাকা ইনকাম করেন এই চ্যানেল ওদেরকে দেখিয়ে, কিন্তু আপনারা কি আসলেই এতদিনে লাভবান হয়েছে নাকি ক্ষতিগ্রস্ত? ধরেন মানুষ তো বহু কথা বহু লোক বলবে, কিন্তু এখানে কাবাই খুবই আমার জিরো, কিন্তু এখানে একটা আনন্দ আছে। এই আনন্দর লেগে আমি এখানে আইছিলাম। তাছাড়া যদি আমি 10 লাখ 15 লাখ টাকা খরচ করে থাকি, আমার মনে করে না যে আমি 5 লাখ টাকা কামাই হচ্ছি। বাড়ির থেকে আনি, এটার থেকে আনি, যে টাকাটাই কামাই হরি এদের পিছনে আমি ফুরোই। আর আশায় থাকি সামনে বেলে শুনছি যে এই ইউটিউবে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম হরা যাবি, এই আশায় আমি মনে হয় ফুরোইছি। কিন্তু এখনো পর্যন্ত আশা পূরণ হয় নাই। আশা পূরণ তো কামাই হয়ে ভাই, যে সময় কাজে মানে আমার ভিউ হওয়া ধরলো, লোকজন দিয়ে কাজ করবে লাগলো, সেই সময় শিল্পীরা ঐক্যজোট, আমি অমুকের সাথে কাজ করবো না, অমুকের সাথে কাজ করবো না, আমি আর লোকই পাই না, কাজই আগের মতো আর পাইলাম না ভাই, যে অমুকের সাথে কাজ করবো না, তমুকের সাথে কাজ করবো না। এই উত্তরটা নিব আমরা হচ্ছে মিলন ভাইয়ের থেকে, যেহেতু আজকের অপরাধী আমাদের মিলন ভাই। সবাই ব্লেম করছে যে মিলন ভাইয়ের চ্যানেলে কাজ করবো না, অন্যান্য চ্যানেলে কাজ করবো। আমরা একটু শুনতে চাই কেন ভাই?
ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ আপনাদেরকে, এত কষ্ট করে দূর দূরান্ত থেকে আপনারা আসছেন আমার কাছে। আমি আজকে আসলে অপরাধীর কাঠ গড়ায়, তো আমার তো অবশ্যই আপনাদের কাছে তুলে ধরতে হবে যে আজকে কেন আমি অপরাধী। যেহেতু আমি আপনাদের সংগঠনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আপনাদের সঙ্গে আছি, আর আমাদের নীতিমালার 20-25টা নীতিমালার মধ্যে একটা নীতিমালায় আছে যে কোনো চ্যানেল মালিক যদি ইচ্ছাকৃতভাবে কোনো শিল্পীর ভুল ত্রুটি না থাকা সত্ত্বেও তার সঙ্গে দুর্ব্যবহার করে, তাহলে এই সংগঠন সেই চ্যানেল মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। তো আমি তো তার বাইরে না, আমি কিন্তু তাহলে সেই সংগঠনের ভিতরে, তাহলে সেই শাস্তি হোক আর যেটাই হোক আমি কিন্তু মেনে নিতে বাধ্য অবশ্যই। তো আমি সেখান থেকেই বলতেছি, সর্বপ্রথম আপনাদের প্রশ্ন ছিল যে সবাই সবার চ্যানেলেই কাজ করবে, কিন্তু একটাই দাবি তাদের, এমকে তে কাজ করবো না, এমকে বয়কট। এটার উত্তর আমার কাছে একটাই আছে ভাই, এটার উত্তর একটাই যে এতদিন ওরা রাজত্ব করে গেছে, আমাদের প্রত্যেকটা চ্যানেল মালিকের উপর অত্যাচার নির্যাতন করে গেছে অমানসিক ভাবে, যেটা কোনো চ্যানেল মালিক আজ পর্যন্ত মুখ খুলে সেই প্রতিবাদটা করতে পারে নাই। প্রতিবাদ করতে গেলেই তার শুনতে হয়েছে আজকে যে এরকম কথাও, যে সামান্য বিষয় নিয়ে যেটা আপনারা প্রশ্ন করছেন না, মানে কথা একটু ঘুরায় না বললে পরে হয়তো কথা ক্লিয়ার হবে না, আপনারা একটু মাইন্ডে নেবেন না। যেমন অনেকেই প্রশ্ন করছেন, ইতিমধ্যে আমার কাছে অনেক ফোনও আসছে যে ভাই আপনি নাকি সব শিল্পীর বেতন কমাইছেন। যদি মনে করেন আমি কমাইছি তাহলে কমাইছি, আর যদি মনে করেন যে না শুধু আমি কমাই নেই, আমরা সবাই মিলিতভাবে কমাইছি, এটা আপনারা মানতে পারেন, কারণ এখানে যারা আছে সবাই ইনশাল্লাহ এটা স্বীকার করবে যে আমরা সবাই মিলিতভাবেই করছি। আচ্ছা, আপনারা একটা জিনিস বিচার করে দেখেন, আপনারা যারা প্রবাসে আছেন বা দেশে আছেন, যারা দেশে আছেন, আপনারা যারা অন্যের বাড়িতে দিন মজুরি খাটেন, আপনাদের বেতন কত? আপনারা কয়টার সময় জমিতে বা তার বাড়িতে কাজ করতে যান? আমার জানা মতে, আমাদের এলাকার কথা বলতেছি, 5 থেকে 700 টাকা একটা দিন মজুরের বেতন। তাকে হাড় ভাঙা খাটনি করতে হয়, দুপুরে খাওয়ার জন্য সে আধা ঘন্টা, হাইস্ট গেলে আধা ঘন্টা সময় পায়। আর আমাদের শিল্পীদের দুপুরে খাওয়ার জন্য 1.5 থেকে 2 ঘন্টা সময় দিলেও তাদের কাছে কম হয়ে যায়। একটা দিন মজুর আপনার বাড়িতে গিয়ে সারাদিন খাটনি করে 5 থেকে 700 টাকা পায়, আর সে যায় কয়টায়? 7টা থেকে 8টার মধ্যে। আর আমাদের 1500 টাকার শিল্পী, 2000 টাকার শিল্পী, 3000 টাকার শিল্পী, তারা আসে হচ্ছে 10:30টায়, 11টায়, 11:30টায়, 12টাও কারো কারো বাজে। তাহলে উনি কি এই কোম্পানির মালিক, না আমি এই কোম্পানির মালিক? আমি যদি কোম্পানির মালিক হয়ে উনাকে যদি 5টায় বা 6টায় যদি, হ্যাঁ আপনারা ওনার কিছু ভিডিওতে আসছে যে আমরা নাকি 5টায় 6টায় ফোন দিই, তো আমি কোম্পানির মালিক হয়ে যদি আমার নিজের ঘুমটা হারাম করে যদি আপনাকে 6টায় জাগায় দেই, এটা কি আমার অপরাধ? এই প্রশ্নের উত্তর আমরা কমেন্ট বক্সে শুনবো, দর্শকরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা কি আমার অপরাধ কিনা। কারণ অনেকেই আছে, হয়তো এখন বললে আপনারা বলবেন যে তুই এত বড় শিক্ষিত হয়ে গেছিস, অনেকেই আমাদের শিল্পীদের মধ্যে আছে যে কিভাবে মোবাইলে অ্যালার্ম সেট করতে হয় এটা জানে না। আচ্ছা, আমরা তাকে জাগায় দেওয়া যদি আমার অপরাধ হয়ে থাকে, তাহলে আমি অপরাধী। আর আজকে যে কারণে আমাকে অথবা আমার এমকে কে বয়কট, তার মূল কারণটা এখন বলি। তার মূল কারণটা হচ্ছে আমি এই নির্যাতিত মিডিয়া মালিকদেরকে এক জায়গায় করতে পারছি, আমরা একটা সংগঠন করতে পারছি, আমরা সংগঠিত হইতে পারছি। এটাই হচ্ছে আমার মূল অপরাধ, যে মিলন কেন এদেরকে এক করলো, এরা কেন একজোট হইলো। এরা একজোট যখন হয়ে যাবে তখন তো আমরা ওদের উপরে অত্যাচার নির্যাতন করতে পারবো না। এই নির্যাতন থেকে আমি চ্যানেল মালিকদেরকে নিয়ে এসে নির্যাতনের হাত থেকে রক্ষা করছি, এটাই আমার সবচেয়ে বড় অপরাধ। এই জন্য ওদের একটাই দাবি, এমকে বয়কট। এমকে বয়কট ওরা চিন্তা করতেছে হয়তো এরকম যে আজকে এমকে বয়কট করলে এমকে চ্যানেল হয়তো থাকবে না, এমকে চ্যানেল যদি না থাকে, মিলন যদি না থাকে, তাহলে হয়তো এই মিডিয়া মালিক সমিতি থাকবে না। আপনাদের ভুল ধারণা, আপনাদের ভুল ধারণা। আমি মিলন পৃথিবীতে আজকে আসি, কালকে নাও থাকতে পারি। যে সংগঠন আজকে তৈরি হয়েছে এই সংগঠন থেকে যাবে। আমি না থাকলে পরেও আমার পরবর্তী প্রজন্ম আসবে। জাহাঙ্গীর ভাই না থাকলে জাহাঙ্গীর ভাইয়ের পরবর্তী প্রজন্ম আসবে। এই মিডিয়া তারা চালায় যাবে এবং এই সংগঠন ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত আমার বা জাহাঙ্গীর ভাইয়ের বা রিপন ভাইয়ের মিডিয়া থাকবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। আমি জাহাঙ্গীর ভাইকে বলেছিলাম যে এই সংগঠনে আপনার উদ্দেশ্য ছিল সবাইকে একত্রিত হয়ে কাজ করার, কিন্তু এই যে কিছু কিছু শিল্পীরা মনে করছে তাদেরকে মূলত বাদ দেওয়ার জন্য আপনি শুরু করেছেন, এই বিষয়ে কিছু বলুন। আচ্ছা, এই বিষয়ে কথা হচ্ছে এইটাই
যে এটা যদি ওই যে আমি আগেই কথা বলে গেছি, আমার কথায় আজকে আপনারা বেয়াদবি কেউ নিবেন না, কারণ সত্য কথা যেহেতু বলতেই হবে সেহেতু এখানে লুকোছাপার কিছু নাই। কথায় আছে অশিক্ষিত বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু ভালো, কারণ তার সঙ্গে তর্ক করে তাকে বোঝানো যায়, কিন্তু অশিক্ষিতকে বোঝানোর ক্ষমতা আমার আপনার কারণ নাই। এখানে আমরা যে নীতিমালাগুলো তৈরি করছি, এই নীতিমালাগুলো স্পষ্ট আকারে ছবি তুলে আমরা কিন্তু প্রত্যেকটা শিল্পীকে পাঠাইছি। এখানে কোনো জায়গায় যদি তারা, কারণ এখন তারা বলতে পারে যে না এটা ওদের বানোয়াট, তো এইটার সঙ্গে ওইটাকে মিলাইতে বলবো আমি, মিলায়া কোনো জায়গায় যদি ওনারা দেখাইতে পারে যে আমরা কোনো শিল্পীকে বাদ দেওয়ার পরিকল্পনা বা বাদ দেওয়ার কথা বলছি, বা কোনো শিল্পীকে আমরা কোনো জায়গায় কাজ করতে দিব না বা আমরা নিব না, এই ধরনের কথা বলছি, তাহলে আমি আমার নিজেকেই বয়কট করব। আচ্ছা, আপনাদের এই নীতিমালার মধ্যে একটা নীতিমালা ওরা কঠোরভাবে সমালোচনা করছে, সেটি হচ্ছে আপনারা রুম ভাড়া নেবেন বা দূরের শিল্পীদেরকে নেবেন, এটা ভুল বুঝাবুঝি নাকি আপনাদের এটা করার কারণ কি আমরা জানতে চাই। রুম ভাড়াটা নেয়ার উদ্দেশ্য ছিল আমাদের এইটাই, কারণ আমাদের যে শিল্পীগুলো আছে এরা নিজেদেরকে বড় সিঙ্গার দাবি করে। সিঙ্গার দাবি করার কারণে দর্শক আপনারা নিজেরাই কমেন্ট করছেন যে ভাই একই গান প্রতিদিন শুনতে ভালো লাগে না, একই গান এক কলি করে প্রতিদিন শুনতে ভালো লাগে না। ভাই আপনারা শিল্পীদেরকে একটু গান শিখতে বলেন, নতুন 2-4টে গান দিতে বলেন। আপনারা খেয়াল করে দেখবেন আমি কিছু কিছু ছেলে কিছু কিছু মেয়ে দূর থেকে নিয়ে আসছি, রিপন ভাই নিয়ে আসছে বা আরো সেলিম ভাই নিয়ে আসছে, যারা দূর থেকে আসছে তারাই এসেই কিন্তু আপনাদেরকে ছোট করে হোক বড় করে হোক নতুন গানের একটা বিনোদন দিছে, আপনাদের কিন্তু ভালো লাগছে, আপনারা কিন্তু তাদের পক্ষে কমেন্টও করছেন ভাই ওই ছেলেটাকে আবার নিয়ে আসেন, তাকে দিয়ে গান গাওয়ান। এই জন্য আমাদের এখানে ওই নীতিমালাটা, এই কারণেই নীতিমালাটা আমি পড়ে একটু শোনাই, আপনারা বুঝবেন, না পড়ে শোনালে বুঝতে পারবেন না। সেটা হচ্ছে যে আমরা নীতিমালা করেছি দূরের শিল্পীদের জন্য 2টি রুম নেওয়া হবে, যাহার খরচ সমিতি থেকে বহন করা হবে। আচ্ছা, এখানে যদি অনৈতিক বা কোনো খারাপ কাজের জন্য নেওয়া হইতো, আমরা যারা 15 জন 20 জন মিডিয়া মালিক আছে তারা কি সবাই খারাপ? আমি খারাপ ঠিক আছে, তারা কি সবাই খারাপ? কারোর কি মা বোন নাই? 2টা রুম নেওয়ার উদ্দেশ্য একটাই, যে একটা রুম নেব আমরা হচ্ছে ছেলেদের জন্য, আর একটা ফ্যামিলির ভিতরে একটা রুম নিব আমরা মেয়েদের জন্য, যাতে তারা দূর দূরান্ত থেকে এসে সেই জায়গায় থাকতে পারে, সেই জায়গায় থেকে রাত যাপন করে তার পরবর্তী দিন যেন আমাদের সঙ্গে তারা কাজ করে সহি সালামতে তারা যেন ফিরে যাইতে পারে, তাদের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। কারণ একটা শিল্পী নিয়ে এসে আমি হুট করে একজনের বাসায় রাখতে পারি না ভাই। আচ্ছা, তারা তো মনে করছে যে তাদের জন্য মূলত, শুধু তাই না, মনে করেন মিলন ভাই একটা শিল্পী নিয়ে আইছে দূরের থেকে, ওই শিল্পীটা শুধু মিলন ভাই একদিনকার কাজের জন্য আসলে ওই লোকের তো যে বেতন দিয়ে আমরা নিয়ে আসবো, কিন্তু যাওয়া আসা খরচ হবে। এখন মনে করেন একটা শিল্পী আমি ঢাকা থেকে নিয়ে আসবো, ও ঢাকা থেকে যাতে আসতে 1000 টাকার খরচ, আমার কথাটা বুঝেন। তাহলে যখন আমরা এরকম একটা 2টি রুম নিতে চাইছি এইভাবে যে আমরা নিলে পারে দেখা যাবে কি যে আজকে মিলন ভাইয়ের কাজ করলে, আমার কথাটা বুঝেন, পরের দিন হয়তো আমি নিলাম, তারপরের দিন হয়তো আরেকজন নিল, এইভাবে যদি ওরা 5 দিন কাজ করে তাহলে কিন্তু ওদের মানে পোষায় গেল আর কি। ঠিক এই জন্যই আমাদের এই একটা সংগঠন তৈরি করে এই রুমটা আমাদের মানে এই ছিল যে আমরা এরকম নেব। আচ্ছা, এখনো নেইও নাই, মানে জাস্ট আমরা আলোচনা করছিলাম। আচ্ছা, এখন তারা তো একটা ভিডিও ছাড়ছে এবং দর্শকরাও অনেক ভুল বুঝাবুঝি করতেছে, এখন দর্শকদের উদ্দেশ্যে এই পয়েন্টটা নিয়ে বিস্তারিত একটু বলেন। আসলে যখন যে কথা বলবে তখন তার মন গড়া কথাটাই বলবে। আমরা কিন্তু তাদেরকে বয়কটও করতে যাই নাই, তাদেরকে বাদও দিতে যাই নাই, আমরা কিন্তু তাদের প্রত্যেক জনের মোবাইলে এই স্ট্যাম্পের পিকটা পাঠিয়ে তাদেরকে আমন্ত্রণ করছি যে তোমরা তোমাদের সিদ্ধান্ত জানাও, তোমাদের কোনো কথা থাকলে আমাদের জানাও। তারা কিন্তু আমাদের সাথে আসে নাই, তারা সরাসরি কি করছে, আমাদের বললে ভুল হবে, আমাকে বয়কট করছে। আর বয়কট করার কারণ একটাই, আমি সবাইকে এক জায়গায় বসাইতে পারছি। তো এই বিষয়ে মূল কথা হচ্ছে যে ভালো কাজ যদি কেউ করতে যায় তার শত্রু বেশি হবে, এটাই স্বাভাবিক। তো আমরা আমাদের তরফ থেকে আমাদের মন মানসিকতা ওদের মতো তো নোংরা না, যারা এই ভিডিওগুলো করছে তাদের মতো তো নোংরা না। তাদের কেন আমরা আমাদের বাসায় রাখবো? আমাদের বাসায় যদি বাসা ভাড়া করেই যদি রাখার হইতো তাহলে তো তাদেরকে তো আমরা তো আজকে নতুন না যে আমরা আজকে 1 মাস ধরে চ্যানেল খুলে তাদের প্রতি আমরা আকৃষ্ট হয়েছি, তাদের প্রতি আমরা আকৃষ্ট হয়ে তাদের জন্য আমরা রুম ভাড়া করতেছি। নো, প্রশ্নই আসে না। আমরা রুম ভাড়া করতেছি দূরের শিল্পীদের জন্য, এখানে কিন্তু উল্লেখ আছে দূরের শিল্পীদের জন্য, যারা দূর দূরান্ত থেকে আসবে। তোমরা তো সকালে এসে বিকালে বাসায় চলে যেতে পারতেছো, তাহলে তোমরা কেন নিজেদের গায়ের উপরে নিলা যে আমরা কি খারাপ ঘরের সন্তান, আমরা কি খারাপ ঘরের? তোমরা খারাপ ঘরের না, আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া করি তোমরা আরো ভালো ঘরের হও। আমাদের দেখে কি খারাপ মনে হয়? আমরা কি খারাপ ঘরের সন্তান? না।
তাহলে নিজেদের দিকে এই কথাটা কেন টেনে নিলা? আমরা তো তোমাদের কোনো সময় প্রস্তাব রাখি নাই যে তোমরা আমাদের বাসায় থেকে কাজ করো। আচ্ছা, আর একটা প্রশ্ন আসছে, ওরা বিশেষভাবে জোর দাবি করছে যে 1500 টাকা ওদের বেতন স্কেলটা শিল্পী ভেদে। তারা বলছে যে আমাদের শিল্পী সবাই তো একরকম না, কেউ কম রেটের আছে, কেউ বেশি রেটের আছে। এই বিষয়ে একটু কিছু বলুন। আলহামদুলিল্লাহ, অনেক ভালো প্রশ্ন। এটাই আমি তাদেরকে স্বাগত জানাই। তারা আসুক, আমাদের সঙ্গে বসুক। আমরা যদি তাদের জন্য 20টা নীতিমালা করতে পারি, তাদের যদি 20টা নীতিমালার মধ্যে আনার চেষ্টা করতে পারি, তাহলে তো তারা সেই 20টা নীতিমালা যদি মেনে নেয় বা 20টার মধ্যে 15টা মেনে নিল, যে ভাই এই 15টা আমরা মেনে নিলাম, এই 5টা আপনারা বাদ দেন, বাদ দিয়ে আমাদের আর 5টা ওখানে অ্যাড করেন, এই শর্ত কিন্তু এই জায়গাটা কিন্তু আমরা রাখছি যে তোমরা আমাদের সঙ্গে এসে বসো, তোমাদের যদি কোনো দাবি দেওয়া থাকে তাহলে তোমরা সেটা আমাদের সামনে উপস্থাপন করো, আমরা সেটা নিয়ে চিন্তা ভাবনা করে তোমাদের, যাতে তোমাদেরও কোনো ক্ষতি না হয়, আমাদেরও কোনো ক্ষতি না হয়, আমরা সমঝোতা করে একটা সিদ্ধান্ত নিব। আচ্ছা, আপনাদের একটা পোস্ট দেখলাম, কিছু বাদককে আপনারা বয়কট করছেন। এই বাদকদের বয়কট করার মূল কারণ কি? আসলে আমরা একটাই উদ্দেশ্য একটাই, কিন্তু এই সংগঠন সবকিছুর মূলে ঘুরে ফিরে কিন্তু একটা সংগঠন আসবে না। আপনি তারা বলতেছে যে পার্সোনালি তাকে অ্যাটাক করা হচ্ছে। পার্সোনালি অ্যাটাক যদি করা হয়ে থাকে সেটা আমাকে করা হচ্ছে। পার্সোনালি অ্যাটাকটা যদি কেউ করে থাকে সেটা আমাকে করা হচ্ছে, অন্য কাউকে। আমরা কোনো মিডিয়া মালিক আমরা কাউকে পার্সোনালি অ্যাটাক করতে যাচ্ছি না, বা এই ধরনের কোনো প্রমাণ তারা দিতে পারে। আর শিল্পীরা, ভাই আমি একটা কথা বলি, শিল্পীরা এই কথাটা কিন্তু বলছে যে মানে কোনো মিডিয়া মালিকের উপর তার কোনো ক্ষোভ নাই, সে মিলন ভাই নিয়ে এত যেহেতু। তারপরে আরেকটা কথা বলছে, আমি ভিডিওটি ফুল দেখছি, ওনারা বলছে যদি তাদের গায়ে ফুলের টুকা পড়ে তাহলে প্রথমত মিলন দায়ী, দ্বিতীয়ত যারা সংগঠনে আছেন তারা দায়ী। এই বিষয়ে কিছু বলুন। আচ্ছা, এখন এই বিষয়টা একটু খোলাসা করি। এই বিষয়টা, এই ঝামেলাটা যেন না হয় সেই জন্যই কিন্তু আমাদের এই সমিতি বা সংগঠন যেটাই বলেন সেটা তৈরি করা। অর্থাৎ কি বলতে পারেন যে কেন, কিভাবে, অর্থাৎ ইতিপূর্বে আপনারা দেখতে পাবেন শিল্পীদের সকলের মধ্যে সকলের দ্বন্দ্ব। ইতিপূর্বে দ্বন্দ্ব গেছে হচ্ছে রিয়া বিপ্লবের মধ্যে, সেটা কিন্তু ওরা কিন্তু সংশোধন করতে পারে নাই। দিনের পর দিন, রাতের পর রাত, এদিক ওদিক দৌড়ধাপ পেরে কিন্তু আমিই সংশোধন করে দিছি, আমিই কিন্তু ওদের মিল করাইছি। এটা আমার বড় অপরাধ ছিল, এজন্য আমি দর্শক মন্ডলী আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এই মিল করাটা আমার জীবনের সবচেয়ে বড় অপরাধ ছিল। গেল শোভার সঙ্গে কিন্তু রিয়ার ঝামেলা ছিল। শোভা রিয়া কিন্তু এক স্টেজে কেউ কিন্তু কখনো কাজ করতো না। এটাও আমি কিন্তু নিজেরই উদযাপন বাদ রেখে, নিজের ফ্যামিলিকে সময় দেওয়া বাদ দিয়ে আমি কিন্তু ঈদের দিন ওদের দুই পরিবারে, একবার এই পরিবারে আসি, একবার ওই পরিবারে যাই, একবার ওই পরিবারে আসি, একবার এই পরিবারে যাই, যাওয়ার পরে এইভাবে দৌড়ধাপ করে আমি কিন্তু সেটাও ঈদের দিন মিল করাইছি। সে ভিডিও আপনারা দর্শকরা দেখে থাকবেন। এটাও আমার জীবনের আর একটা ভুল। কিছুদিন আগে রানীর সঙ্গে কিন্তু শোভার খুব ভালো সম্পর্ক ছিল, বোন ছাড়া কিন্তু তারা কেউ কাউকে কথা বলতো না। এখন ইদানিং এসে রানীর সঙ্গে তাদের দ্বন্দ্ব, আশার সঙ্গে তাদের দ্বন্দ্ব। এটাও আমাকে অনেক দর্শক কিন্তু প্রস্তাব রাখছে যে মিলন ভাই আপনি এদেরকে একটু মিল করান। আর এদেরকে মিল করানোর জন্য যাই, এদের একটা কথা বলি আমি, এদের একটা সিস্টেম আমি দিয়েছি। আজকে রিয়ার সাথে শোভার দণ্ড, শোভার সাথে রিয়ার দণ্ড, পরের দিন আশার সাথে দণ্ড, মানে এই দণ্ডটা ওদের মধ্যে লাগিয়ে থাকে, কন্টিনিউ আছেই। মানে এরা ওদের একটা পেশা হয়ে গেছে, বুঝছেন? এই দণ্ডটা মানে ওদের মধ্যে একজনের না একজনের সাথে লাগিয়ে থাকে, আমি দেখছি বরাবর। হয়তো এই দণ্ডটা মিলন ভাই যে কথাটা বলছে, অরিজিনালি মিলন ভাই এই সমাধানটা মিলন ভাই করছেন। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করতে চাই মিলন ভাইয়ের কাছে, সেটি হচ্ছে তারা বলছে যে তাদের নাকি নির্দিষ্ট কয়েকজন শিল্পীদের পেটে আপনি লাথি দিচ্ছেন, যে তাদেরকে আপনার চ্যানেলে যেহেতু কাজ করবে না, আপনি কারো চ্যানেলে কাজ করতে দেবে না, এটা আপনার মাস্টার প্ল্যান। আচ্ছা, যাই হোক, আপনার এই প্রশ্নটার উত্তর দিব, আগেরটার উত্তর আমার এখনো শেষ হয়নি। তো এই যে দ্বন্দ্ব, ওদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব, ওরা কিন্তু কেউ আমার এলাকার না ভাই, কথাটা বুঝছেন? ওরা কিন্তু কেউ আমার এলাকার না। ওদের কারোর বাড়ি হচ্ছে সাথিয়া উপজেলায়, কারোর পাবনা সদরে, কারোর আটঘরিয়াতে, কারোর চাটমোহরে। তো ওদের ক্ষতি কিন্তু ওরা নিজেরাই করতেছে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে। এখন ওদের মধ্যে দ্বন্দ্ব, ওরা যদি রাস্তায় গিয়ে একজন আরেকজনকে আক্রমণ করে, এই দায়ভারটা কি আমি নিব? কখনোই না। আর এই দায়ভারটা আমি নিব না, কিন্তু দায়ভারটা কিন্তু অটোমেটিক আমার উপরে চলে আসে। কখন চলে আসে? যখন ওরা আমার প্রোগ্রামে আসবে। যখন ওরা আমার প্রোগ্রামে আসবে, আমার প্রোগ্রাম থেকে যখন ওরা ফিরে বাসার দিকে যাচ্ছে,
তখন যদি ওরা একে অপরকে আক্রমণ করে, দায়ভারটা আমার উপরে আসবে যে কোথায় গিয়েছিলি, মিলন ভাইয়ের শুটিং এ গিয়েছিলাম, মিলন ভাইয়ের শুটিং থেকে ফেরার সময় আমাদের উপরে আক্রমণ করে, তাহলে দায়ভারটা কিন্তু অটোমেটিক আমার উপরে চলে আসতেছে। এই দায়ভারটা যদি যেন আমার উপরে না আসে বা আমাদের কোনো মিডিয়া মালিকের উপরে না আসে, এই জন্যই কিন্তু ওদেরকে আমার এই নীতিমালার মধ্যে লেখা আছে যে তোমাদের কারোর মধ্যে কোনো দ্বন্দ্ব রাখা যাবে না, কারোর মধ্যে যদি কোনো ঝই ঝামেলা থাকে তোমরা তোমাদের অভিভাবকদের নিয়ে দুই পরিবার বসে এটা সমাধান করো, যদি সম্ভব না হয় আমরা মিডিয়া মালিক আছি, আমাদেরকে ডাকো, আমরা গিয়ে তোমাদের মাঝখানে বসে মিলিতভাবে এটা সমাধান করে দিব। তাহলে কি ভাই আক্রমণ হওয়ার বা আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না? এটাও আমার জন্য আর একটা অপরাধ, এই অপরাধের কারণেই আজকে মিলন বয়কট। তারপরে কি জানতে চান বলেন? আচ্ছা, যেহেতু এই প্রশ্নটা আসলো, আপনি নাকি তাদেরকে পেটে লাথি মারতেছি। পেটে লাথি আসলে কেউ কখনো মারতে পারে না। ধন দৌলত হায়াত মৌত রিজিক সব উপর আল্লাহর হাতে। আমি এক সময় চা বিক্রি করে খাইতাম, এটা কিন্তু ইতিপূর্বে অনেক ভিডিওর মধ্যে আমি প্রকাশ করছি, কারণ আমার মধ্যে ওই ইয়েটা নাই, অহংকারটা নাই যে আমি চা বিক্রি করে খাইছি, এই কথা শুনলে পরে মানুষ আমাকে ছোট লোক বলবে বা খারাপ বলবে, এই অহংকারটা আমার মধ্যে নাই। আমি ইতিপূর্বে চা বিক্রি করে খাইছি। একটা সময় যখন আমার গেছে তখন আমি প্রায় পড়াশোনা করার জন্য আমার যে স্কুল ড্রেসের দরকার, স্কুল ড্রেসটা আমার বাবা অভাবের কারণে দিতে পারে নাই, আমি সেই স্কুল ড্রেসটা অন্যের বাড়িতে কাজ করে সেই টাকা নিয়ে এসে স্কুল ড্রেসটা বানাইছি। একটা টাইমে আমি ঢাকায় গিয়ে রিক্সাও চালাইছি, তার প্রমাণ আমার হাতে আপনারা দেখতে পারবেন, এখনো সেই দাগ আছে। আমি গার্মেন্টসে চাকরি করেও খাইছি ভাই। তো সেখান থেকে যদি আমি এতটাই খারাপ হইতাম, এতটাই নোংরা মন মানসিকতার হইতাম, আল্লাহ কখনো আমাকে এই জায়গায় নিয়ে আসতো না। আল্লাহ আমাকে ভালোবাসতে, আমি সৎ পথে ছিলাম বিধায় আল্লাহ আমাকে নিয়ে আসছে। তো অহংকার করার কিছুই নাই, আমাকে আল্লাহ এই পর্যায়ে নিয়ে আসছে। এখন যদি আমি 10 জনের বা 5 জনের ক্ষতি করতে চাই, আল্লাহ তালাই আমাকে ওখান থেকে সুন্দর করে এক ইশারা, ওনার কিছু করা লাগবে না, আমাকে ধরাও লাগবে না, উনি এক ইশারা দিবে, আমি সুন্দর করে আবার মাটির নিচে চলে যাবো। বিধায় ওনাদের পেটে ওনারা নিজেরা লাথি মারতেছে। বরং মিলন ভাই এই কথাটা ঠিক হয়েছে, আমরা এই যে মিডিয়া মালিক যে কয়জন আছি, দিন শেষে ওরা টাকা ঠিকই ফয়দা লুটিলে চলে যায় 2500 3000, কিন্তু কেউ কি কবের পারবি যে 2000 বিওবি এনে 10টা ইনকাম করে এটা খাবার পারবি না? সে কথাটা বলি আমি রিপন ভাই, বলেন। আপনারা যেহেতু অপরাধী না, আপনারা শুনে যান, আমার কাছে জানতে চাইছেন, আমি জানাই দেই, আপনারা পরে রিসার্চ করেন। তো ওনাদের পেটে লাথি মারার আমার কোনো ইচ্ছা নাই। ইতিপূর্বে আমাদের 4-5টা করে প্রতি মাসে শিডিউল করার লোক ছিল গুটি কয়েকজন, কিন্তু এই সংগঠনটা যখন আমরা করি তখন প্রত্যেকটা মিডিয়া মালিকই এখন শিডিউল খুঁজে বেড়াচ্ছে যে আমরা কাজ করব, কারণ শিল্পীদের মধ্যে দ্বন্দ্ব না থাকলে আমি ভালো 2টা শিল্পী নিয়ে কাজ করব, আমি 5টার কাছে 2টা নিব, তাহলে কিন্তু ওদের কাজ কিন্তু হচ্ছে, ওরা প্রতিদিন কিন্তু কাজ পাচ্ছে, ওদের কিন্তু কাজ বন্ধ নাই, তাহলে আমি লাথি মারলাম কিভাবে? আমার প্রশ্ন দর্শক আপনাদের কাছে, অন্য কারোর কাছে প্রশ্ন করে আমার লাভ নাই। আগে করতেন আপনারা 4টা শিডিউল মাসে, এখন করবেন মনে করেন 16 জন, 16 দিন অন্তত লাগবে। 16 দিন মানে 16 দিন না 25 দিনে ওরা এই আমাদের মিডিয়ার কাজ করে শেষ করতে পারবে না। তাহলে এদিক থেকে আমরা 20 থেকে 25টা মিডিয়া মালিক আমরা সমিতির আওতাভুক্ত হয়েছি। একদিন করেও যদি মাসে শিডিউল করি, একদিন না আমরা 5 দিন করেও আমাদের ভিডিও হয় না, একদিন করেই ধরেন, যদি একদিন করেও যদি এক একটা মালিক আমরা শিডিউল করি, তাহলে ওরা শিডিউল পাচ্ছে কিন্তু 25 দিন। তাহলে মাসে 25 দিন যদি প্রোগ্রাম করে, ওই 5 দিন ওরা বলবে যে ভাই আমার শরীর আর পাইতেছে না, আমাকে মাফ করেন তো ভাই, আমি আর কাজ করব না। তাহলে হচ্ছে আপনার কত, আপনার 1500 ওরা টাকা কিন্তু দিল, এই কথাটা বলবে। আর একটা কথা যেটা রিপন ভাই বলতেছে, যে সেটা আমি বলি, ওরা যে ধরনের তথ্য প্রমাণগুলো আপনাদের সামনে হাজির করতেছে এগুলোর কোনো ভিত্তি নাই, কিন্তু আমরা যে তথ্য প্রমাণগুলো আপনাদের কাছে হাজির করব, আপনারা দলিল দস্তাবেজ যেটা চাবেন আমরা সেটাই হাজির করতে পারবো। আমি ছেলে কয়জন শিল্পী নিয়ে কাজ করি এটা ফুটেজের মধ্যে আপনারা দেখতে পান। 8 জন 10 জন শিল্পী থাকে আমার প্রত্যেকটা ফুটেজে। 10 জন শিল্পী থাকলে পিছনে থাকে 2 জন ক্যামেরাম্যান, ওদেরকে নিয়ে যাওয়া নিয়ে আসা মালামাল বহন করার জন্য 2টা গাড়ি রাখতে হয়, বাদক থাকে 2 থেকে 3টা। তাহলে আমার একটা শিডিউলে 16 থেকে 18 জন লোক খাটাইতে হয়। 16 থেকে 18 লোক খাটাইতে আমার 30,000 টাকা, 40,000 টাকা, 35,000 টাকা, মানে যখন যেভাবে হয় এইভাবে কিন্তু আমাদের খরচ করতে হয়। তাহলে 4টা-5টা প্রোগ্রাম যদি আমি মাসে করি, আমার 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ হয়। আমার প্রত্যেক মাসের ব্যাংক অ্যাকাউন্ট, ওই যে অ্যাকাউন্টে আমার টাকা ঢুকে, ওই ব্যাংক অ্যাকাউন্টের আপনারা যদি স্টেটমেন্ট চান, আমি স্টেটমেন্ট আমি আপনাদের সামনে তুলে ধরবো প্রিয় দর্শক। ওখানে দেখবেন প্রতি মাসে 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ করে আমরা টাকা পাই হচ্ছে 60,000, 70,000, 50,000। আচ্ছা, আমার এই 2 লক্ষ টাকা খরচ করে আমি এই কয় টাকা পাই, এই দায়ভার কি শিল্পীরা নিবে? না, কখনো কিন্তু নিবে না ভাই। শিল্পীদের কাজ, সকালে আসবো, কাজ করব, বিকালে পেমেন্ট নগদ দিবেন, চলে যাব। ওরা কিন্তু এমনই লোক
এই যে এত টাকা খরচ করে আমরা ভিডিও করি, ওরা কিন্তু ওদের নিজের ভিডিওটা পর্যন্ত দেখে না, যেটা আপনারা দেখেন, যেটা আপনারা দেখেন, ওরা কিন্তু সেই ভিডিওটা পর্যন্ত দেখে না যে এই ভিডিওটা আমি করে আসলাম, এই কাজটা করে আসলাম, কাজটাকে আমার ভালো করলাম, কাজের মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা, পরবর্তী শিডিউলে আমি একটু সংশোধন করব, এই কাজটা, এই চিন্তাটা ওদের মধ্যে নাই। আর সেই জায়গা থেকে ওদেরকে ফিরায় নিয়ে আসতে চাইছি, ওদেরকে একতাবদ্ধ করতে চাইছি, ওদেরকে ভালো করতে চাইছি, এই জন্য এমকে বয়কট। এমকে বয়কট মানে কি তোমরা মনে করছো যে পাবনার পুরো মিডিয়া বন্ধ হয়ে যাবে? সম্ভব না। আমি ওদের ভিডিওতে একটা মূল একটা টপিক আমি পাইছি, সেটা হচ্ছে কি যে শোভা বললো, শোভাই তো কথাটা বললো যে মিলন ভাইয়ের বোধহয় সেদিন শিডিউল ছিল কাজ করতে করতে প্রায় রাত 10টা বাজে, এরকম কথা বলছে। রাত 10টা বাজে ওরা আপনাদের বের হলিয়া বাজারে, আচ্ছা মিম, শোভা আর কি ছিল, যাই হোক নাইমা না রিয়া, যাই হোক রিয়া মনে হয়, আর আলামিন মনে হয় ছিল, এই কথা বললো। তো যাই হোক ওরা অপেক্ষা করতেছিল, আপনি গাড়ি নিয়ে ওখানে ছিলেন, আপনাকে নাকি রিকোয়েস্ট করে ভাই আমাদের একটু বাসায় নামায়। আচ্ছা, এই প্রশ্নটা আমার আছে, আমি বিস্তারিত প্রশ্নটা করছি। সেটি ওরা বলছে যে আপনি নাকি শুটিং টাইমে তাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং তাদের কোনো খোঁজই নেন না যে তারা বাড়ি পৌঁছাইলো কিনা। আমি সেই কথাতে বুঝতে পারছি আপনার কথা। একটু এই প্রশ্নটার উত্তরটা আমরা জানতে চাচ্ছি, এবং তারা কিভাবে পৌঁছাইলো, বা আপনি নাকি একদিন পৌঁছানো দেওয়ার নাম করে তাদেরকে গাড়ি থেকে নামাই দিয়েছেন, ঠিক আছে? এইটাই নাকি মূল কারণ আপনাকে বয়কট করা। আপনি নাকি গালাগালি করেন অকথ্য ভাষায়। রাত 10টা বাজে, অবশ্যই শিল্পীকে কিন্তু পৌঁছায় দেওয়ার দায়িত্ব আপনার, কারণ রাত 10টা পর্যন্ত কাজ করার ইখতিয়ার নেই আমাদের, কোনো মিডিয়া মালিকেরই নাই। হ্যাঁ, তো তাইলে আপনি কাজ করলেন, তাহলে আপনি ওনাদেরকে কেন পৌঁছায় দিলেন না? অবশ্যই যুক্তিসঙ্গত প্রশ্ন করছেন। তো এখানে আমি সর্বপ্রথম বলবো, 10টা কেন, মাগরিবের আজান দেওয়ার 10 মিনিট আগে হইলেও প্রত্যেকটা শিল্পী কাজ ছেড়ে দিয়ে প্রস্তুত, তারা আর কাজে দাঁড়াবে না, এটা হচ্ছে সর্বোচ্চ সত্য কথা। আর একটা কথা হচ্ছে যে 10টা, এটা সম্পূর্ণ ভুল কথা। ওই দিন আমার স্পটে কাজ শেষ হয়েছে, স্পটে কাজ শেষ হওয়ার পরে আমি সবাইকেই বলছি যে তোমরা গাড়িতে ওঠো, আমি তোমাদেরকে মেইন রোড পর্যন্ত নিয়ে যাচ্ছি। মেইন রোড পর্যন্ত নিয়ে যাচ্ছে, অনেকেই ওঠে নাই। না ওঠার কারণে মিম, শোভা, রিয়া, আলামিন, এরা 4 জন হচ্ছে অন্য একটা ভ্যান। এখানে প্রবলেম হচ্ছে মিমের আর রিয়ার হচ্ছে মানে এসি সমস্যা। ওরা হচ্ছে মানে গাড়িতে উঠলে বমি লাগে, ওদের মাথা ঘোরে, যার কারণে ওরা গাড়িতে উঠলো না, বললো না ভাইয়া আমরা এই টোকের জন্য গাড়িতে উঠবো না, আমাদের সারা রাস্তায় মাথা ঘুরবি নি, বমি লাগবি না, আমরা উঠবো না, আমরা চলে যাবো। ওরা ভ্যানে করে চলে আসলো মেইন রাস্তায়। তো পরবর্তীতে ওখানে ছিল হচ্ছে ইমন, মনির, বিটল নানা, তারপরে হীরা হয়তোবা ছিল, এদেরকে নিয়ে আমি হচ্ছে চলে আসলাম। এসে দেখি ওরা রাস্তায় দাঁড়িয়ে আছে। তো ওখানে আমাদের ওই দিন আমরা আমের একটা প্রোগ্রাম করি, এক প্রবাসী ভাই আম দিয়েছিল, সেই আমের প্রোগ্রাম করি। সেই আমের খাঁচাটা আবার বিটল নানার দায়িত্ব ছিল যে আমটা তোমরা যখন ডেলিভারি দিবা তখন খাঁচাটা তুমি নিজ দায়িত্বে নিয়ে আসো। তো ওখানে গাড়ি ব্রেক করে আমরা হচ্ছে ব্যাগডালা খুলে বিটল নানাকে আমের খাঁচাটা বের করে দিয়ে বিটল নানার টাকা দিয়ে আমি বিদায় দিয়ে চিন্তা করলাম যে যেহেতু সবাই আসে আমি একটু নাস্তা নিয়ে যাই। আমি কিছু ঝালমুড়ি, কিছু সিঙ্গারা নিয়ে ওদের কাছে ফিরছি। ফেরার পরে একজন শিল্পী আমার উপরে চড়াও হয়ে উঠলো, আপনি কি মানুষ নাকি আপনি অমানুষ, আপনি আমাদেরকে এখানে বসায় রাখছেন, হ্যান করতেছেন, ত্যান করতেছেন। তখন আমি বললাম যে দেখো আমি তো তোমাদের পায়ে ধরি নাই, যে আমার গাড়িতেই তোমাদের যাইতে হবে, তোমাদের ভাটায় গাড়িতে উঠতে বলছি, শুটিং স্পট থেকে গাড়িতে উঠতে বলছি, তোমরা ওঠো নাই। এখানে এসে তোমরা গাড়ি পাও নাই, আমি তাও তোমাদেরকে ডাক, কারণ তোমরা আমাকে একবার কিন্তু অপমান করে আসছো, আমার গাড়িতে ওঠো নাই। এখন এখানে এসে তোমরা গাড়ি পাচ্ছ না, সেই সুবাদে তোমরা কিন্তু গাড়িতে উঠছো। আর আমি এখানে কিন্তু 2 ঘন্টা ওয়েট করি নাই, 1 ঘন্টা ওয়েট করি নাই। আমি এখানে ওয়েট করছি মাত্র 5 থেকে 10 মিনিট, কিছু ঝালমুড়ি আর কিছু সিঙ্গারা নিয়ে আসছি তোমাদের জন্যই, যে সারাদিন কাজ করছে, এখন যাওয়ার পথে গাড়ির মধ্যে বসে ভিডিওতে বলছে যে আপনি নাকি ওদেরকে বসায় রাখে চা খাচ্ছেন খুব রিল্যাক্সে, এমনকি চা খাওয়ার পরে যখন গাড়িতে ওঠেন তখন নাকি আপনি এরকম মানে ক্রিটিসাইজও করছেন যে তোমরা কাজ করে টাকা নাও, আমাকে কোনো টাকা পয়সা দিবা না, গাড়ি ভাড়া দিবেন, এরকম টাইপের না, এই ধরনের কোনো কথা হয় নাই। যখন আমার সঙ্গে রাব ব্যবহার করছে, মানুষ অমানুষ বলে উঠছে, তখন আমি বলছি যে আমি কিন্তু তোমাদের পায়ে ধরে আমার গাড়িতে উঠাই না। আচ্ছা, ওরা কিন্তু এই কথা বলছে। আচ্ছা, ওই গাড়িতে কি মানে ওরা ছাড়া কে কে ছিল একটু আমি শুনতে চাই। ওই গাড়িতে ওরা তো সর্বপ্রথম ছিল না। হ্যাঁ, না,
ওই গাড়িতে ছিল হচ্ছে বিটল নানা ছিল, হীরা ছিল, আসার পথে ছিল হচ্ছে মনির, ইমন, এরা ছিল। ওরা তো ওখানে নেমেই, বিটল নানা ওরা তো নেমেই চলে যাচ্ছিল, ওরা যাবে ফরিদপুর। আর হীরা, তারপরে হচ্ছে মেয়ে শিল্পী ছিল রিয়া, নাইমা, মিম, শোভা, বন্যা, এরা সবাই যাবে ওই দিকে। যার কারণে এরা এইদিকে নেমে চলে গেছে, আর ওরা সবাই তখন ওইখানে উপস্থিত। আচ্ছা, ওখানে কি দুজন নামাই দিয়েছেন নাকি? না না, আমরা কাউকে নামাই নাই। ওরা যখন আমাকে মানুষ অমানুষ বলছে, তখন আমি বলছি যে আমি কিন্তু তোমাদেরকে পায়ে ধরে উঠাই নাই। আমি এখানে 2 ঘন্টাও লেট করি নাই, 1 ঘন্টাও লেট করি নাই, 5 মিনিট 10 মিনিট লেট করছি, সেটা তোমাদের জন্যই। আমি তোমাদের জন্য কিছু নাস্তা আনতে গেছি, তাতে যদি তোমাদের পোষায় থাকো, না পোষাইলে বাবা তোমরা তোমাদের মতো গাড়ি ধরে যেতে পারো। ওরা গাড়িতে উঠেই নাই তার মানে? না, গাড়িতে উঠে বসছিল, বসার পরে নেমে আসছে। নেমে আসার পরে আমি মিমকে প্রশ্ন করলাম, আপনি নেমে যাচ্ছ কিসের জন্য? বলছে শোভা যদি না যায় তাহলে তো আমি যেতে পারি না ভাই। আচ্ছা, আপনি নাকি বিশেষ কোনো পার্সনের বেশি মূল্যায়ন করেন এবং ওদের মূল্যায়ন করেন না, ওরা এই কমপ্লেনটা করছে? হ্যাঁ, এই কমপ্লেনটা করছে, ঠিক আছে। বিশেষ কোনো পার্সন বলতে ইতিপূর্বে যখন এই কথা বলছে যে উনি সিরাজগঞ্জ যাবে কিন্তু আমাদেরকে নামাই দেবেন, এই কথা বলছে সিরাজগঞ্জ। এরকম অহরহ প্রমাণ আছে ভাইয়া, যে আমি ওদেরকে গাড়িতে করে নিয়ে গিয়ে যার যার নিজের বাসায় আমি রেখে আসছি। এরকম হাজারো প্রমাণ আছে। মিলন ভাই গেছে, আমি রিয়া আমাকে একদিন বললাম, মামা আমাকে আজকে একটু বাইক নামায় দিয়ে আসেন। আমি কোনো কথা না বলে, যে আসলে প্রতিদিন তো বলে না, হয়তো তার একটু সমস্যা হতে পারে, আমি আমাকে রিয়া মামা বলে ডাকে, তাই আমি করে যে মামা ওঠ, আমি তোকে নামায় দিয়ে আসি। আমি ডাইরেক্ট ওর বাড়িতে নামায় দিয়ে আসি, কিন্তু আমার আসতে কিন্তু ওর বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা সময় লাগে। আমি অজস্র দিন ওদেরকে বাসায় নামায় দিয়ে আসছি এবং অজস্র দিন ওদেরকে আমি নিয়ে আসছি। মিম, নাইমা, ওদের বাসা থেকে আমি গাড়ি নিয়ে যাই, নিজে ড্রাইভ করে যায়, ওদের বাসা থেকে আমি ওদেরকে নিয়ে আসছি, যে তোদের যাইতে লেট হয়, কথা শুনতে হয়, তোরা আমার গাড়িতে আয়। অজস্র দিন নিয়ে আসছি, সুভাকে নিয়ে আসছি, রিয়াকে নিয়ে আসছি, আলামিনকে নিয়ে আসছি, আবার দিনের পর দিন যায় রেখে আসছি। এই কথা ওরা অস্বীকার করতে পারবে না। একটা কথা জোর গলায় বলি, শিল্পীদের আমরা প্রচন্ড ভালোবাসছি ভাই, বিশ্বাস করে। ওরা যদি আমাদের এতটুকু ভালোবাসতো না, কয়া লাগে না, মনে হয় যে বাড়ির রেস্টুরেন্টে দিতাম আমরা। আপনি জানেন না, এতটুকু ভালোবাসতো। যাই হোক, টাকা তো দিন শেষে নিয়ে গেছে, কিন্তু যদি এতটুকু ভালোবাসতো, কয়া লাগে না, বাড়ির রেস্টুরেন্টে দিতাম আমরা। যাই হোক, আমাদের শিল্পীগুলোর যে কমপ্লেইন কমপ্লেইনগুলো ছিল, আমাদের কাছে খুবই ওরা খারাপ ব্যবহার করছে। আচ্ছা, বুঝছেন? জি, বুঝলাম। যাই হোক, আমাদের যে শিল্পীগুলোর কমপ্লেইন ছিল, সেইগুলো আমরা মিলন ভাইয়ের থেকে যথাযথ প্রশ্নের উত্তর পেয়েছি। আরো একটা প্রশ্ন, জি বলেন। সেটা হচ্ছে কি, ওরা বলছে যে মিলন ভাই আমাদেরকে এমন কিছু কন্টেন্ট করাতে চায়, যেগুলো আমাদের নিজেদের মান সম্মানে বাদে, যেহেতু আমরা মেয়ে মানুষ, আমাদেরও পরিবার আছে, সমাজ আছে। এই বিষয়টা আপনি কি বলেন? হ্যাঁ, জোর করে করায়, অশ্লীল টাইপের কোন কিছু করাতে চায়। আমার যারা দর্শক আছে, আমার চ্যানেলের যারা ভিডিও দেখে, আমি তাদের কাছেই অনুরোধ করব যে আপনারাই একটু বিচার বিশ্লেষণ করে বলবেন যে শুরু থেকে এ পর্যন্ত আমার কোনো অশ্লীল ভিডিও আপনারা পাইছেন কিনা। আমি যদি অশ্লীল ভিডিও ওদেরকে দিয়ে করায় থাকি, তাহলে তো অশ্লীল ভিডিও আমি আপলোডও করছি। অবশ্যই অশ্লীল ভিডিও দর্শকদের তো চোখের সামনে পড়ছে, তাহলে সেই অশ্লীল ভিডিও কোনটা আমি করছি আপনারাই প্লিজ একটু জানাবেন। আর যারা বললো যে আমি ওদেরকে দিয়ে অশ্লীল ভিডিও করাইছি, এই উত্তরটা তাদেরকেই দিয়েন যে তারা কত বড় মিথ্যুক হইলে, কত বানোয়াট কথা বলতে পারলে এই ধরনের কথা বলতে পারে যে মিলন ভাই জোর করে আমাদেরকে দিয়ে অশ্লীল ভিডিও বানায়। এরকম দুই একটা বানাইতে চাইছেন, এই জন্য ওনারা অস্বীকার করেছে। এইসব নানান কারণের জন্য আপনার সাথে বিরোধ। না, বিরোধ তো হইলো আমার সঙ্গে আজ 5 দিন বা 7 দিন। ওরা একটা কথা আমি মনে করি মিথ্যা বলছে, সেটা লোকে কইছে যে আমাদের পেটে লাথি মারছে। এই কথাটা মনে হয় মিথ্যা, কারণ ওরা এত টাকা কামাইছে। আমার মনে হয় না পাবনা জেলার কোন মিডিয়ায় কামনা করলে ওদের কোনো সমস্যা নেই, আমি এটা জোর গলায় বলতে পারি। আপনার কথা কি বুঝছেন? পাবনা জেলায় যত মিডিয়া আছে, ওদের কাজ করা লাগবে না, ওদের এমনি চলে যাবে। কারণ আমরা এত ভালোবাসি, ভালোবাসার শেষ নাই। কারণ ওরা, আমরা দিন শেষে ওরা ফয়দা উঠে গেছে, কিন্তু আমরা কিছুই পাইনি। আচ্ছা, আর কারো প্রশ্ন আছে? না হলে যেহেতু অনেক বড় ভিডিও হয়ে গেছে, বিষয়টা আমরা আলোচনা করি, সেই বিষয়টা আশা করি দর্শক বিনে যাতে এটা দর্শককে জানা উচিত। আচ্ছা, ওরা ভিডিও করছে, অবশ্যই এটা জানা উচিত। না, হ্যাঁ, সেটাই জানা উচিত। এবং আপনারা যারা চ্যানেল মালিক আছেন, আপনারা কি চাচ্ছেন একটু সবাই পিছনে আসি, ক্যামেরাম্যান ভাইরা। আমরা অনেকগুলো চ্যানেল মালিক এখানে উপস্থিত আছে এবং অনেকগুলো চ্যানেল মালিক ক্যামেরার পিছনেও রয়েছে, কারণ তাদের আপাতত অনেক রাত হয়ে গেছে, ক্যামেরাম্যান আসে নাই এবং অনেকের বাড়ি অনেক দূরে, যার কারণে অনেকের কাজ থাকে, তারাও উপস্থিত হতে পারে নাই। আমরা এখন জানতে চাচ্ছি এখন করণীয় কি, আপনারা কি করতে চাচ্ছেন? কে উত্তরটা দিবে? আমি বলি, হ্যাঁ, আমরা যেটা চাই সেটা হচ্ছে কি, আমরা শুরু থেকেই এটা চাই যে আমাদের যে সংস্কৃতি,
আমরা চাই আমাদের যে মূল, আমরা কিন্তু গান নিয়ে কাজ করি, আমাদের সংস্কৃতিটা যাতে অপসংস্কৃতিতে না যায়, এইভাবে আমরা কাজ করতে চাই, এটা হচ্ছে মূল কথা। আর আমরা যে পাবনা মিডিয়া মালিক সমিতি একটা সংগঠন তৈরি করছি, এইটার যে নীতিমালা, এই নীতিমালা অনুযায়ী আমরা চলতে চাই, এটা হচ্ছে মূল কথা। এই নীতিমালা কি সকল শিল্পীদের জন্য প্রযোজ্য? প্রযোজ্য, হ্যাঁ অবশ্যই। আচ্ছা আচ্ছা, যারা আপনাদের নীতিমালা মানবে তারা আমাদের সঙ্গে কাজ করবে, আর যারা মানবে না তাদেরকে আমাদের দরকার নেই। মিলন ভাই, শেষ করার আগে আপনার শেষ কথাটা বলে আমাদের বিদায় দেন। শেষ করার আগে আমি এই নীতিমালাটা আপনাদের বলে নেই। এই নীতিমালাটা আমরা আগামীতে আমাদের আর একটা মিটিং আছে, সেই মিটিং এর দিনে এই নীতিমালাটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আর একটা কথা হচ্ছে যে আমি ইতিপূর্বে চ্যানেল শুরু থেকে আজ পর্যন্ত কোন শিল্পীর উপকার করছি, কোন শিল্পীর ক্ষতি করছি না করছি, এটা আপনারা সবাই জানেন, সবাই আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারছেন। তো তারপরেও আপনারা যে অভিযোগ, অভিমানগুলো, যে দোষগুলো আমার উপরে চাপায়া দিচ্ছেন বা চাপায়া দিচ্ছেন, সেইগুলোর পক্ষেই আমি কথা বলবো। অর্থাৎ আমি যদি আপনাদের কোনো ক্ষতি করে থাকি, আমি যদি আপনাদের কাছে কোনো ভুল করে থাকি, তো আসলে ওই যে কথায় আছে, মানুষ ছোট হয় কখন? যখন তার জিতার প্রয়োজন হয়, সেই সময় মানুষ ছোট হয়। আমি আপনার কাছে সরি বললে, মাপ চাইলেই যে আমি ছোট হয়ে যাব তা নয়। আমার মধ্যে জ্ঞান, বিবেক, বুদ্ধি আল্লাহ সব কিছুই দিয়ে দিয়েছে। তো আমি আপনাদের কাছে একটা করজোরে অনুরোধ করব, যেটা সত্য সেটা যদি আপনারা তুলে ধরেন, আমি জীবনেও আপনাদের বিপক্ষে কোনো কথা বলবো না। যেটা মিথ্যা সেটা আপনারা বন্ধ করুন, আপনাদের কাছে আমি করজোরে অনুরোধ করতেছি। আপনারা মিথ্যা প্রচার করে নিজেদের ক্ষতি করবেন না, কারণ আজকে আপনি মিথ্যা প্রচার আমার একার নামে করবেন, আমার 1 মিলিয়নের নামে মিথ্যা প্রচার করে কিন্তু আপনারা 10 মিডিয়া মালিকের কাছ থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা তো কোনো শিল্পীর পুরো বদনাম করি নাই। আমি 1 মিলিয়নের দুর্নাম করে কিন্তু আপনারা 15 জন মিডিয়া মালিকের কাছ থেকে বঞ্চিত হচ্ছেন। কোন শিল্পী কিন্তু বলতে পারবে না এখন পর্যন্ত যে আমরা কোনো শিল্পীর বিরুদ্ধে কোনো। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এটা বন্ধ করুন, যেটা সত্য সেটা তুলে ধরুন, আপনারা সব জায়গায় মূল্য পাবেন। আর আমি যদি আপনাদের কোনো ক্ষতি করে থাকি, আমি যদি আপনাদের কোনো দোষ করে থাকি, তাহলে আপনারা না, আমি আল্লাহর কাছেই বিচার দিয়ে রাখতেছি। আল্লাহ যেন এর বিচারটা আমাকে করে, স্বয়ং আল্লাহ যেন এর বিচারটা আমাকে করে, যে আমি অমকের ক্ষতি করছি, অমকের সেই ক্ষতির জন্য আল্লাহ যেন সেই ক্ষতিটা আমার করে, আল্লাহ যেন আমাকে সেই বিচার করে, সেই শাস্তিটা আল্লাহ যেন আমাকে দেয়। আমি আল্লাহর উপরে রায় দিয়ে, দায়ভার দিয়ে আমি আমার কথা এখানে শেষ করতেছি। ভাই, এর মধ্যেও আমি আবারও সমস্ত দর্শক আপনাদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা ভুল বুঝবেন না। এবং যারা আমার বিরুদ্ধে কথা বলতেছেন, আমার বিরুদ্ধে খারাপ কথা বলতেছেন, আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছেন, আমি আপনাদের কাছেও করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি। আবারও অনুরোধ করতেছি, আপনারা ভুল ত্রুটি সব ঝেড়ে ফেলে দেন, অতীতে কি হয়েছে না হয়েছে সব ফেলে দেন। আমরাও মানুষ, আপনারাও মানুষ, আপনাদেরও হয়তো দোষ আছে, আমারও দোষ আছে, আমার হয়তো 100% আছে, আপনার হয়তো 10% আছে, আপনিও দোষী। 10% হলে আপনিও দোষী, আমি 100% নিয়ে দোষী। তো আমি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি, শিল্পী প্লাস দর্শক, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভুল ত্রুটি কার সেটা সম্পূর্ণ ভালোভাবে শুনবেন, শুনে সেটা নিজের ব্রেনে নিবেন, যে আপনাকে যে প্রশ্নটা করা হচ্ছে, এই প্রশ্নটা শুনে আপনি কতটুকু নিজেকে কন্ট্রোল করতে পারবেন, আপনাকে রাগানোর জন্য প্রশ্নটা করা হচ্ছে কিনা, আপনাকে খেপানোর জন্য প্রশ্নটা করা হচ্ছে কিনা, এগুলো বুঝে শুনে তারপরে একটা রায় দিবেন, আমি মাথা পেতে নেব। এই ছিল ভাই আমার বক্তব্য। সো দেশ ও দেশের বাইরে সকল দর্শকদের আবারও অবগতির জন্য জানাচ্ছি যে এই যে সমস্যাটা সৃষ্টি হয়েছে, সমস্যা যেখানে সমাধানও সেখানে। তো এদের মধ্যে যে সমস্যার সৃষ্টি হয়েছে অবশ্যই সমাধান হবে। এভাবে আলোচনা করতে করতে এক সময় দেখবেন আবার সবাই মিলে একত্রে কাজ করছে। আমরা এটাই চাই যে সবাই মিলে যেন একত্রে আবার আগের মতো বিনোদন করে। তো সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।